নির্বাচনে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, বেশ কয়েকজন আটক। দেশের নৈরাজ্যকর পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষ, বললেন মির্জা ফখরুল। জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। নির্বাচনে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে তাগিদ। জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ, দমনপীড়নে অংশ নিলে শান্তিরক্ষী মিশন বন্ধে দেয়া হয় সতর্কবার্তা। সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ফিরিয়ে আনতে পদক্ষেপ বিজিবির, আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবং জমে উঠছে রাজধানীর শপিং মলগুলো। রমজানের শুরুতে বেচাকেনা কম থাকলেও প্রথম শুক্রবারেই বেড়েছে। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। রাজধানীর পল্টন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ভেঙে মিছিল করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করা হয় মিছিলকারীদের। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জাহিদ হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচির মিছিল। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে গেলে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রমজানের প্রথম জুম্মায় নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে বলবো। এই কারণ হলো বাংলাদেশটা এখন খুব কঠিন অবস্থায় আছে। হিজবুত তাওহীদ যদি সমাবেশের ঘোষণা দিয়ে থাকে, এটা তো নিষিদ্ধ ঘোষিত, অতএব ওদেরকে তো সভা সমাবেশ করতে দেওয়া উচিত না। এ সময় হিজবুত তাহরীরের বেশ কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে। হিজবুত তাহরীর সহ কোনো নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ বা প্রচারমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশের নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, দেশের মতো বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইফটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এসবের প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে। শুক্রবার রাজশাহীতে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। সহকর্মী কাজী শাহেদের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব।
শুক্রবার রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের আমলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। গড়িমসি করলে এই সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ বলেও সতর্ক করেন তিনি। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রিজভী আরো বলেন, ভারত এখন আওয়ামী লীগ নেতাদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। সংবিধান ও সংবিধান সংশোধনের উপায় থাকার পরও গণপরিষদের আলোচনা জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই সময় শহীদ পরিবারের হাতে 1 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন তিনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটে গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, বিচার, সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি রয়েছে তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত তার সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বাকিটা থাকছে। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে দলের নানান বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন নেতারা। সেই সমস্ত বীর যোদ্ধাদের এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটের উপর গুরুত্ব দিচ্ছে এনসিপি। জানান, বিচার, সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি, আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এ সময় জোটবদ্ধ হওয়ার বিষয়ে নাহিদ ইসলাম জানান, নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোয় মনোযোগ দিচ্ছে এনসিপি। জোট নিয়ে আপাতত ভাবছে না দলটি। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলেননি তিনি। সেখানে কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। এ সময় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে নারী নিপীড়কদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদটি আর নেই উল্লেখ করে কেউ অপকর্ম করলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। উদ্দেশ্যমূলকভাবে ছাত্র দলের উপর দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র দলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। পরে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র দলের বক্তব্যের পাল্টা জবাবে সার্জিস আলম বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনা দলের উপর নয়, ব্যক্তি শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিস্তারিত থাকছে নাফিয়া ফারজানার প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও অপ্রীতিকর ঘটনা ঘটে। বুধবার রাতে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে পোস্ট দেন। বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের উপর দোষ চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বেনামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় ছাত্রদলের বক্তব্যের পাল্টা জবাবে সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনা ছাত্রদলের উপর নয়, ব্যক্তি শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে দিই না এবং দিবও না, কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের পোস্টেড এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানটি রয়েছে, সংগঠনটি রয়েছে, এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে, তো ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক তা চায় না ইসলামী আন্দোলন। আর জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে মন্তব্য ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন দলটির আমির। এ সময় তিনি বলেন, দেশ গড়তে বর্তমান সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান দরকার। পাশাপাশি আগামী নির্বাচনের জন্য সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সহ বিভিন্ন সেক্টরে সংস্কার অপরিহার্য। তিনি আরো বলেন, ধর্মীয় কারণে কাউকে সংখ্যালঘু না করে তার নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দোয়া মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কয়েকটি দেশের কূটনীতিক অংশ নেন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের 90টিরও বেশি দেশে অনুসৃত সাংখ্যানুপাতিক পদ্ধতি পিআর নির্বাচন পদ্ধতি দাবি করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেয়া হয়েছিল সতর্কবার্তা। এমনটাই জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এর কথা বলেন। বুধবার বিবিসির ওয়েবসাইটে হার্ট টক অনুষ্ঠানের এই পর্বে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকার তুর্ক। এ সময় শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে গণ অভ্যুত্থানে অংশ না নিতে সতর্কবার্তা দেওয়ার কথাও জানান তিনি। Give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. সিলেটের কানাইঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশি যুবকের। এক বিবৃতিতে বিজিবি জানায়, শুক্রবার বেলা ৩টার দিকে কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের শাহেদ মিয়া ভারতে প্রবেশ করলে ভারতীয় খাসিয়া চোরা কারবারিদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। পরে খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করে। বিষয়টি বিজিবি বিএসএফকে জানালে বিএসএফ এক মরদেহের ছবি পাঠায়। পরে ছবিটি শাহেদ মিয়ার বলে নিশ্চিত করে তার পরিবার। শাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি। ঈদুল ফিতর উপলক্ষে 14 মার্চ থেকে বাসের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, 14 মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। দেখছেন সংবাদ রাত। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তারা সদর থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে ভুক্তভোগী শিশু ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পঙ্কজ রায়ের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পিতা পুত্রের শাস্তির দাবিতে উত্তাল মাগুরা। শুক্রবার দুপুরে জুমার পর শহরে বিক্ষোভ মিছিল বের হয় একাধিক মসজিদ থেকে। শহরের ভায়নার মোড়ে মিলিত হয় সমাবেশে। পরে মুসল্লিরা ঘেরাও করে সদর থানা। দাবি জানান ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। এ সময় উত্তেজিত জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে থানা প্রাঙ্গণ। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। জড়িত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও ভগ্নিপতি সজীব শেখকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সুপার। ন্যায় বিচার নিশ্চিতে সহায়তার আশ্বাস দেন মহিলা পরিষদ সভাপতিও। ভিকটিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে আমরা দ্রুত বাচ্চাটার সুস্থতা কামনা করছি। আর এই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা উচিত। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই শিশু। বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পবিত্র রমজান ঘিরে এবার ভিন্ন রূপ রাজধানীর বাজারে। কমেছে রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের দাম। আর উত্তাপ ছড়ালেও পড়তির দিকে লেবু, বেগুন, শসার দাম। মাংসের দাম কমতির দিকে থাকলেও দাম বেড়েছে ব্রয়লার মুরগির। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। এবার পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারে এক ভিন্ন রূপ। দাম কমেছে অধিকাংশ পণ্যেরই। শুক্রবার রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেছে ক্রেতার ভিড়। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। আমরা যে আগে যে দামে কিন্তু বৃষ্টি পড়ার জায়গা অনেক দামে কিনি, দাম কমে নাই। তেল তোল কিন্তু অ্যাভেলেবেল আমদানি হইতেছে, প্রত্যেক দোকানে তোল উড়াইতেছে, বিক্রি করতেছে। তেলের দামটা তো এটা একটা সম্পূর্ণ ব্যবসায়ীদের কারবার। ব্যবসায়ীরা ইচ্ছা করে রোজার দিনে মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিনিসগুলো করছে। কমেছে ইফতারের অন্যতম উপাদান খেজুরের দামও। স্থিতিশীল ছোলা, চিনি ও পেঁয়াজের বাজার। রমজানের শুরুতে বেগুন, শসা ও লেবুর দাম অস্বাভাবিক হারে বাড়লেও গেল কয়েকদিনে কমেছে উত্তাপ। গত বছর তুলনায় এবছর দাম একটু কমে আছে। গত বছর বস্তা খেজুর বেশি 240 টাকা, এই বছর 160 টাকা। খেজুরের দামটা গত সপ্তাহে একটু বেশি ছিল, এখন আজকে একটু কম আছে। বেগুনের দাম বেশি, করলার দাম, উস্তার দাম বেশি। লেবুর সিজন আরো 1-2 মাস পরে, তাই এখন দেখা গেছে যে তারা তো জিনিসগুলা এখন আনতেছে, বেশি দাম দিয়ে আনতেছে, বেশি দামে তারা বিক্রি করতেছে, আমরা বেশি দাম দিয়ে কিনতেছি, আবার আমরা বেশি দাম দিয়ে বিক্রি করতেছি। সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে একটু সহানুভূতি আছে আর কি, মানে আগের চেয়ে একটু কমই আছে আর কি। এদিকে গরুর মাংস কিছুটা কমে বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়। আর ব্রয়লার মুরগিতে কেজি প্রতি বেড়েছে 10 টাকা। নিয়মিত বাজার মনিটরিং করা হলে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকতে পারে বলে মত ক্রেতা সাধারণের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মলে জমে উঠেছে ঈদ কেনাকাটা। শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে বিপণী বিতানগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন যে বেচা বিক্রি কম থাকলেও রমজানের
প্রথম শুক্রবারই বেড়েছে। বিস্তারিত AH হিমেলের রিপোর্টে। রাজধানীর বিভিন্ন শপিং মলে ঈদের কেনাকাটা জমে উঠেছে। রমজানের শুরুতে ক্রেতাদের সংখ্যা কম থাকলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় বেড়েছে ক্রেতাদের সংখ্যা। অভিভাবকরা বলছেন ছোট্ট সোনামণিদের পছন্দের পোশাক সবার আগে কিনছেন, এতে আনন্দিত শিশুরাও। আমি হচ্ছে আজকে 3 পিস কিনবো, কিন্তু আমি যা যা কিনবো তাই আমি সবকিছু কিনবো। আমি আমার আম্মুর জামা কিনবো আর আমার ভাইয়ের পাঞ্জাবি কিনবো। আমার ছোট বোনের কাপড় কিনবো আর হচ্ছে লাইক জুতা, ব্যাগ এসব আর কি। দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকে জমে উঠেছে শপিং মল। ক্রেতারা বলছেন পাঞ্জাবি, সেলোয়ার কামিজের দাম কিছুটা বাড়তি। পোশাকের গুণগত মান ও ডিজাইন আরও বাড়ানোর দাবি তাদের। দামের ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। দাম মনে হচ্ছে গতবার চেয়ে এবার একটু বেশি মনে হচ্ছে। কিছু কিনিনি এখন, শুধু একটা 3 পিস কিনছি এই দোকান থেকে মাত্র আর কি। মানে 3 পিসগুলাই বেশি পরা হয়, ওইটাই বেশি পছন্দ। কালেকশনগুলো ভালোই, কিন্তু কোয়ান্টিটি কম আর কি। কোয়ান্টিটি একটু ভালো হলে ভালো হয়। দাম আসলে আগে থেকে একটু হাই। বিক্রেতারা বলছেন সব ধরনের কালেকশন তারা দোকানে উঠিয়েছেন। রমজানের শুরুতে বেচা বিক্রি কম থাকলেও প্রথম শুক্রবারে বেড়েছে ঈদ কেনাকাটা। বর্তমানে পাকিস্তানি ড্রেস আছে আমার কাছে, নুটস, তাওয়াক্কাল, আপনার মারিয়া, বিন হামিদ, সব কালেকশনই আছে আমার কাছে। আর ইন্ডিয়ান কিছু আছে, বিপুলের মাল আছে। আমাদের পাঞ্জাবিতে সারা পাচ্ছি, কিডসে সারা পাচ্ছি, সব কিছুতেই আশা করি সারা পাচ্ছি, আরও পাবো সামনে। বিক্রেতাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে আরও জমে উঠবে ঈদ কেনাকাটা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কমেছে ইফতার বিক্রি। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতেই সাধারণ মানুষ ঝুঁকছে ফুটপাত বা রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলোর দিকে। যদিও বিক্রেতারা বলছেন যে আগের তুলনায় ক্রেতা কমে গেছে অনেকটাই, তবে বড় হোটেলগুলোর তুলনায় ফুটপাতের এই দোকানগুলোর প্রতি সন্তুষ্ট সাধারণ মানুষ। কায়েস রাহাতের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাপনে। খরচ বাঁচাতে অনেকেই কাটছাট করছে ইফতারের বাজারে, ফলে ক্রেতার কমতি দেখা যাচ্ছে বাজারগুলোতে। অভিজাত এলাকায় যে বেগুনি পেঁয়াজও বিক্রি হয় 15 থেকে 30 টাকায়, রাস্তার পাশে সেই একই পণ্য মিলছে 5 থেকে 10 টাকায়। বিক্রেতারা বলছেন রাস্তার পাশের এই দোকানগুলোতে সাধারণত ভিড় করে নিম্ন থেকে মধ্যম আয়ের মানুষ, তবে এবার আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না তারা। দায়ী করছেন মূল্যস্ফীতিকে। এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলে, আগের মতো এখন বাজার তেমন চলে না, মানুষ কম খায়, করবে মানুষ যেরকম চাহিদা এরকম চাহিদা মতো মানুষ কিনতে পারেন। ইফতারি আইটেমটা মনে করেন যেখানে একটু দাম কম পায় সেখানেই কিনে। ক্রেতারা বলছেন তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এই দোকানগুলোতে আসেন তারা। এখন যে বর্তমানে যেটা আছে, যেটা আমাদের এই কলোনি বাজারে চলে মোটামুটি সমর্থিত, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন চিনির দাম, এটির দাম একটু বেশি। ছোলা, তারপর জিলাপি, বেগুনি, অর্থাৎ ইফতারির সময় মোটামুটি যা লাগে সবই কিনলাম। মুড়ি এবং খেজুর অন্য দোকান থেকে নিলাম। যাই হোক মোটামুটি রিজনেবল প্রাইস। দাম স্বাভাবিক, খুব একটা বেশি না, আমার মতে রেগুলার এরকমই দাম থাকে। সিয়াম সাধনার এই মাসে সবাই দিন শেষে চায় স্বস্তির ইফতার, তাই রমজানে ইফতারের পাশাপাশি অন্যান্য দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রোজাদারদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি পান ও যথাসম্ভব তেলে ভাজা ও পোড়া খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগের ঝুঁকি এড়াতে ধূমপান পরিহারের পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। রোজায় খাদ্যাভ্যাস নিয়ে এনআই নাহিদের প্রতিবেদন। সারাদিন রোজা শেষে মুখরোচক খাদ্য সামগ্রী দিয়ে ইফতার সারেন রোজাদাররা। যদিও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি অমনোযোগী অনেকেই। কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপা, নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বলাসহ নানা ঝুঁকিপূর্ণ ও জটিল রোগে আক্রান্তদের সেহরি ও ইফতারে কী খাওয়া উচিত সে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল। রমজানে আমাদের চা বা কফির প্রতি একটা আসক্তি থাকে। আমি বলবো চা এবং কফি পরিমিত মাত্রায় সেবন করবেন, কারণ চা এবং কফির ভিতরে ক্যাফেইন থাকে, যেটা কিনা আপনাকে পানি শূন্য করে ফেলতে পারে।
পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ভাজা পোড়া সহ তৈলাক্ত খাবার যথাসম্ভব পরিহারের পরামর্শ চিকিৎসকদের। এই রমজান সুস্থ থাকতে গেলে জানতে হবে যে এই খাবারের পরিমাণটা ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টার মধ্যে আমাকে পানিটা ঠিক মতো খেতে হবে, কারণ শরীর যেহেতু আমাদের ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে রমজানের মধ্যে প্লাস রোদের জন্য, সে কারণে পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে 10 থেকে 12 গ্লাস। এবং যদি আমি লিকুইড জাতীয় খাবারটা বেশি রাখি তাহলে পানি বা ফলমূল রাখি তাহলে কিন্তু পানির অভাবটা পূর্ণ হয়ে যাচ্ছে। সুস্থ দেহে সুন্দরভাবে রোজা পালনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন রোজাদাররা, এমনটাই পরামর্শ তাদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2025-এ ভূষিত হচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েটের সাবেক শিক্ষার্থী আবরার ফাহাদ। তবে এই পুরস্কার সন্তানহারা মা রোকেয়া খাতুনের কষ্ট আর আর্তনাদকে ছুঁতে পারেনি। 5 বছর পেরিয়ে গেলেও ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে দিনাতিপাত করছে পরিবার। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। আলমারিতে থাকে থাকে সাজানো মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। রয়েছে আগের মতোই পড়ার টেবিলটিও, শুধু নেই আবরার ফাহাদ। এর মধ্যে কেটে গেছে 5টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকম বেঁচে আছে মমতাময়ী মা রোকেয়া খাতুন। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে হলে শিউরে ওঠেন প্রতি মুহূর্ত। 2019 সালের 6ই অক্টোবর সেদিনই ছিল প্রিয় সন্তান আবরার ফাহাদের সাথে মায়ের শেষ দেখা। নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাঁচে তুলে দিয়েছিলেন ক্যাম্পাসের উদ্দেশ্যে। কিন্তু সে বিদায় যে সন্তানের শেষ বিদায় হবে আর বুকে ফিরবে না নারী ছেড়া ধন, তা তখনও অজানা ছিল মা রোকেয়া খাতুনের। তখন যদিও বাসের অ্যাক্সিডেন্ট করে হাত পা কাইটো হসপিটালে পড়ে থাকতো, তবু তো আমি ওকে ফিরে পেতাম। কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ 2019 সালের 6ই অক্টোবর ক্যাম্পাসের শেরে বাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবছর রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ। তবে এ পুরস্কার সন্তানহারা মা রোকেয়া খাতুনের কষ্ট আর আর্তনাদকে ভোলাতে পারেনি একটুও। আমারও যেমন কষ্ট, এদেরও সে দেশের মানুষেরও এরকম কষ্ট, যার কারণে আজ 6 বছর পড়েছে, তারপরেও ওরা আমার ছেলেকে ভুলি নাই। পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত করে রাখবে। সবাই দেখো তো কিভাবে সেই চেষ্টা চালাচ্ছে। সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করাই কৃতজ্ঞ বাবা বরকতুল্লাহ। তবে তার কণ্ঠে সন্তান হত্যায় জড়িত আসামিদের পলায়নের আক্ষেপ। ওনারা যোগ্য মনে করেছে দেশে, এই জন্য ওনাদের কাছে আমরা আমরা তো আসলে এটা আমরা কোর্টে যে আমরা জানতে পারলাম আসামি পলাতক আছে শেষ দিনে, তো এটা কিন্তু এতদিন যে পালাইছে এটা কিভাবে গোপন রাখলে আমি জানি না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মম হত্যাকাণ্ড এখনো তাড়িয়ে বেড়াই কুষ্টিয়াবাসীকে। শিক্ষা প্রতিষ্ঠানে আর যেন আবরার ফাহাদের মতো কৃতি সন্তানদের প্রাণ হারাতে না হয়, রাষ্ট্রের কাছে সেই দাবি সাধারণ মানুষের। কুষ্টিয়ার কৃতি সন্তান একজন মেধাবী ছাত্র হিসেবে আমি তার কামনা করি যেন বাংলাদেশে আর কখনো এই মেধাবীদের হত্যার শিকার না হতে হয়। আবরার ফাহাদ হয়তো যুগ যুগ ধরে বেঁচে থাকবে রাষ্ট্রীয় সম্মাননা ও মানুষের মনে। তবে মা রোকেয়া খাতুন আর কখনোই ফিরে পাবে না তার সন্তানকে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আর এই ছিল এখনকার সংবাদ রাতে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।